আমরা মূল স্লাইডে যাচ্ছি। 13 অধ্যায়ের শেষের দিকের পার্ট বলছি আমরা, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের উপর, যেটার উপর বেস করে সাধারণত বোর্ড সৃজনশীল আসবে সেটা। এরপর মূল বই খুঁটিনাটি শেষের দিকে দুই একটা মূল বই থেকে হয়তো কথা বলে শেষ করব আমরা এই লেকচারের পাশাপাশি। সবাই স্লাইড দেখতেছি কিনা দেখো। ইয়েস স্যার। এখন আজকে হচ্ছে স্যার আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব না? মেবি আজকে 13 অধ্যায়ের শেষের দিকের অংশ, কিছু নতুন শব্দ আসবে সেটা। আপনি বলছেন স্যার ওই দিন আজকে নিউ চ্যাপ্টার স্টার্ট করব। আজকে না করি, 13 শেষের দিকের কিছু অংশ বাকি আছে, সেটা শেষ করবো আজকে। তারপর কালকে থেকে নতুন অধ্যায় ধরবো, আমরা নিউ চ্যাপ্টার ধরবো, 14 অধ্যায় ধরবো আর কি। তাহলে আমরা প্রথম দেখি, তাইলে ওই একই অধ্যায়ের শেষের দিকের পেজ, আমি পেজ বলতেছি মূল বইয়ের পেজও খোলা রাখবা, আমরা স্লাইড দেখবো, স্লাইডে কথা বলবো, ওই পাশাপাশি ওই পেজগুলোর উপর ধরুন এটা একটু যদি পাশাপাশি 293 পেজ। হ্যাঁ, মূল বইয়ের উপর বেস করে যদি কোনো কোয়েশ্চন থাকে তোমাদের সেটাও বলতে পারবা। আমরা খাদ্য শিকল কি তা বলতে পারবে, প্রকারভেদ উল্লেখ করতে পারবে, বিভিন্ন প্রকার খাদ্য শিকল বর্ণনা করতে পারবে, খাদ্য শিকলের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। বেশি বোর্ড সৃজনশীল আসছে হচ্ছে 286 পৃষ্ঠার শিকলগুলো, শিকারজীবী, পরজীবী, মৃতজীবী, যে শিকলগুলো আমরা দেখি এই শিকলগুলোর উপর একটু বেশি আসছে সৃজনশীল। তাইলে আমরা পাঠ পরিচিতি দেখি আমরা একটু, যদি আমাদের 40 মিনিট হবে, এখানে যে 50 মিনিট আছে সেটা নয় আর কি। বাস্তুতন্ত্র কি, উৎপাদক কি, খাদক কি, একদম ডিটেইল একটা কথা দেখবা। জড় জীব পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্ক, যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, খাদ্যের জন্য যারা উৎপাদকের উপর নির্ভরশীল। কিছু ওই অগোছালো মনে হচ্ছিল শব্দগুলো, যদিও পরিচিত সবগুলো। জড় জীব পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্ক, যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, খাদ্যের জন্য যারা উৎপাদকের উপর নির্ভরশীল হয়। এর মানে যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, সকল প্রাণীগুলো, সকল খাদকগুলো নির্ভরশীল হয় এভাবে। নিচের চিত্রে খাদ্য শক্তির প্রবাহকে কি বলা হয় দেখো। খাদ্য শক্তির প্রবাহ, দেখি এবার সূর্য আসছে, ধান ক্রিয়া বিক্রিয়া ঘটাবে সূর্যালোকের ফোটন কণার উপস্থিতিতে, সে ভাত দিবে, অর্থাৎ এরপর মানুষ সেটা খেয়ে বেঁচে থাকবে, সেটার ইঙ্গিত দেওয়া হচ্ছিল এই চিত্র। খাদ্য শক্তির প্রবাহ, অর্থাৎ খাদ্য শক্তির প্রবাহকে শক্তি প্রবাহ বলা হয়। কি প্রবাহ বলা হয়? শক্তি প্রবাহ বলা হয়। শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ বলা হয়। এরপর তাইলে আমরা এরপর স্টেপে গিয়ে দেখি আমরা সূর্য, ধান, ভাত, ওই মানুষের ছবিটা এবার আলাদা করে আসলো একটু উপরে। এবার দেখি আমরা একটি ইঁদুরের ছবি আসছে, ইঁদুরের ছবি। ইঁদুর কি খাবে আমরা বুঝে ফেলছি, একটা তীর চিহ্ন দেখো, প্রথম তীর চিহ্ন উপরের দিকে আছে, সূর্যের পাশে 4টা তীর চিহ্ন আছে, সূর্যালোকের ফোটন কণাকে ব্যবহার করতেছে ধান গাছগুলো। এরপর সে ক্রিয়া বিক্রিয়া, সূর্য না থাকলে ক্রিয়া বিক্রিয়া ঘটিয়ে ধান উৎপাদন করতে সে সক্ষম হবে না, সূর্য যদি না থাকে। স্যার সাপ কি ইঁদুর খায়? অবশ্যই খায়, কি বলো, ডিসকভারি চ্যানেলে তো সবাই দেখার কথা, যে কোনো সময়ের জন্য অনেক বেশি দেখানো হয় বলে। এরপর দেখো ভাত মানুষ এভাবে খাওয়া ওদিকে শেষ, ওটা আলাদা লেভেল। ধানের নিচে একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে, ইঁদুর, দেখো তুমি, ইঁদুর। তাহলে ধান উৎপাদক হিসেবে পরিচিত হচ্ছে, আর সূর্য থেকে এভাবে সে ফোটন কণা নিয়ে শর্করা উৎপাদন করছে, ধান উৎপাদন করছে। ইঁদুর সেই ধানগুলোকে খাচ্ছে, ইঁদুরকে খাইতে আসলো, ভক্ষণ করতে আসলো, সাপ। দ্বিতীয় স্তরের খাদক হিসেবে পরিচিত এই সময়ের জন্য সাপ। সাপকে স্যার তো এখানে সূর্য হচ্ছে কি হবে? সূর্য উৎপাদক হবে না? সূর্য উৎপাদক নিজে, যারা খাদ্য তৈরি করে তারা উৎপাদক হয় সব সময়। সূর্য হবে যে তোমার ওই, আমরা অজীবজ উপাদান, জীবজ উপাদান কতগুলো শব্দ পড়ছিলাম, অজীবজ উপাদানের মধ্যে থাকবে আলো, অজীবজ উপাদান, মাটি, পানি, এগুলো অজীবজ উপাদান। জীবজ উপাদান উদ্ভিদে চলে আসে, জীবজ উপাদান উদ্ভিদ বা প্রাণী হয়ে যাবে জীবজ উপাদান। তাইলে অজৈব উপাদান বলি, অজৈব উপাদান, ভৌত উপাদান, কিছু শব্দ আসছে আমাদের।
ভৌত উপাদান, সূর্য ভৌত উপাদান হিসেবে পরিচিত থাকবে আমাদের কাছে। সে সরাসরি খাদ্য শৃঙ্খলের মধ্যে বেশিরভাগ খাদ্য শৃঙ্খল যে সৃজনশীলগুলো আসবে সেখানে সূর্যকে সাধারণত হাইলাইটস একটু কম করে, উৎপাদক থেকে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রে। উৎপাদক কেন বেঁচে থাকবে সেটা তো আমরা জানি, সূর্যালোকের কারণে বেঁচে থাকবে। আচ্ছা, ধান ভক্ষণ করলো ইঁদুর প্রথম স্তরে খাদক, সাপ ভক্ষণ করলে ইঁদুরকে দ্বিতীয় স্তরে খাদক, সাপকে ভক্ষণ করতে আসবে ঈগল বা বাজ পাখি। এরপরে দেখি আমরা সূর্যালোকের ফোটন কণা ঘাস বেঁচে থাকবে। ঘাস ফড়িং দেখো, ঘাস ফড়িংকে ব্যাঙ ভক্ষণ করবে, ব্যাঙকে সাপ ভক্ষণ করবে। তাইলে আসসালামু আলাইকুম। একটু চেঞ্জ আসলো। হ্যাঁ রায়হান হায়দার, ভালো আছো? একটু চেঞ্জ হ্যাঁ জি আসলো, স্যার। একটু চেঞ্জ আসলো দেখো এবার। হ্যাঁ, তাহলে সূর্যালোক, এরপর ঘাস বেঁচে থাকলো, ঘাসের পরে আসলো ঘাস ফড়িং ভক্ষণ করলো, ঘাস ফড়িংকে ভক্ষণ করলো ব্যাঙ, ব্যাঙকে ভক্ষণ করলো সাপ। তীর চিহ্নগুলো সবাই দেখতেছো? ব্যাঙকে ভক্ষণ করতেছে দেখা যাচ্ছে সরাসরি, ব্যাঙকে কামড় দিচ্ছে সাপ। এরপর সাপকে বাজ পাখি বা চিল ভক্ষণ করবে। শিকারজীবী খাদ্য শিকল, বইয়ে দেখো 286 পৃষ্ঠায় শিকারজীবী খাদ্য শিকল। নামগুলো আসছে, নামগুলো আসছে 285 পৃষ্ঠায় বইয়ের নামগুলো, আর এখানে নাম তো অন্য নাম দিয়েছি আমরা। বইয়ের নামগুলো 285 পৃষ্ঠায় আসছে। শিকারজীবী খাদ্য শিকল, শিকার করবে, একজন আরেকজনকে শিকার ছাড়া ভক্ষণ করতে পারবে না, অর্থাৎ শিকার ধরে বসে থাকবে। কিভাবে করলে, কোন দিকে চুপি চাপি, চুপি সারে থাকলে ওই খাদ্যটাকে স্যার হ্যাঁ সাপ, সাপকে কি হচ্ছে আবার গুই সাপ খায় নাকি? হ্যাঁ, গুইসাপ, গুইসাপ তো দেখছো বড় সাইজের, একটু পা উঁচু করে করে হাঁটা যায় আর মতো, ডাইনোসর টাইপস এর কতগুলো গুইসাপ দেখছো মনে হয়। তো গুই সাপ আবার সাপ খায় নাকি? ছোট সাপ এটা, গুইসাপ তো বড়, ছোট সাপকে বড় সাপ আচ্ছা খেয়ে ফেলে আর কি। আচ্ছা। গুইসাপ, গুইসাপ একটু প্রায় দাঁড়ানো অবস্থায় দৌড়াতে থাকে, একটু একটু দাঁড়িয়ে যায় ক্যাঙ্গারুর জি মতো। স্যার। এরপর গুইসাপ আজকে চার্জ দিয়ে দেখবা তুমি গুগলে গুইসাপের ছবি, স্যার গুইসাপ দেখছি একটু আমি বড় সাইজের অনেক। দেখছি। এরপর দেখো, তাইলে আমরা শিকারজীবী খাদ্য শিকল, শিকার করে ভক্ষণ করতেছে সেজন্য শিকারজীবী খাদ্য শিকল সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসছে বারবার। শিকারজীবী খাদ্য শিকল 286 পৃষ্ঠার কথা বলছি। এরপর দেখি আমরা গোল কৃমিতে আক্রান্ত শিশু, গোল কৃমিতে আক্রান্ত শিশু। শিশু হ্যাঁ, গোল এগুলা কৃমিতে কি স্যার আক্রান্ত অনেক শিশু, লম্বা হয়? অর্থাৎ পেট বড় হয়ে যায় সেজন্য। গোল কৃমিতে আক্রান্ত শিশু পরজীবী খাদ্য শিকল। পরজীবী মানে কি? ওই কৃমিটা আরেকজনের উপর নির্ভরশীল, একটা পোষকের উপর নির্ভরশীল, ছোট ছেলের উপর নির্ভরশীল যেটা হয়েছে সেটা হচ্ছে পোষক, আর যে নির্ভরশীল হয়েছে গোল কৃমিটা সেটা হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী খাদ্য শিকল আমরা বুঝলাম যে উৎপাদকের উপর নির্ভরশীল নয়। বইতে দেখো 286 পৃষ্ঠায় মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস উদাহরণ আসছে। মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, মূল বইটা তো দেখবা। আবার এটার আলোকে একটু বুঝলাম আমরা, মানুষের উপর নির্ভরশীল হয় মশা, মশা ডেঙ্গু ভাইরাস ছড়ায়। অর্থাৎ মানুষ যদি না পায় মশা, তাহলে ওই কাজটা সে করতে পারে না। ওই কাজটা অর্থাৎ যদি তার হুল ফুটাতে না পারে মানুষের উপর, তাহলে ডেঙ্গু ভাইরাস সে ছড়াতে পারবে না, ডেঙ্গু ভাইরাসের বৃদ্ধি ঘটবে না, বিকাশ হবে না। তাহলে সেই আলোকে গোলকৃমিতে আক্রান্ত হয় শিশু। গোলকৃমি হচ্ছে সাধারণত পরজীবী, আর যার উপর থাকলো সে হচ্ছে পোষক। সর্বোপরি ঘটনা দাঁড়ালো পরজীবী খাদ্য শিকল, অন্যের উপর নির্ভরশীল হওয়া। এরপরে দেখো কতগুলো ছবি আসছে একটু এলোমেলো। পচাবে, গলাবে, ব্যাকটেরিয়া, ছত্রাক, একদম শেষের নিচের ছবিটা। তারপর এখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ছবি আসছে নিচের থেকে, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, মিউকোরএসপি, যেগুলি রাইজোপাস, এগুলি সবগুলো হচ্ছে যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। ছত্রাক এবং ছত্রাকের ছবি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, দেখো উপরে সবগুলো ছত্রাক। হ্যাঁ, এরপর দেখো পাশে বাম পাশে কোনায় যেটা আছে সেটা অ্যাগারিকাস, সরাসরি বুঝতেছে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, অ্যাগারিকাস অগাস্টাস বলা হয় বৈজ্ঞানিক নাম, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, অ্যাগারিকাস অগাস্টাস। এরপর উপরে তো একটা প্রাণী মরে আছে যেটাকে বিয়োজক বা পচাবে, গলাবে সেটার কথা বলা হচ্ছিল। দেখি মৃত প্রাণী, দেখো মৃত প্রাণীকে পচন গলন ঘটাবে ছত্রাক। মৃত উদ্ভিদ দেখো
উপরের দিকে দুইটাকে মৃত উদ্ভিদ এবং মৃত প্রাণী পচন গলন ঘটাবে কে সেটা দেখো এবার। ছত্রাক কর্তৃক পচানো হবে, গলানো হবে, যেটা আমরা শব্দ পেয়েছিলাম। কিভাবে স্যার এটা? এটা হচ্ছে যে আমাদের দেহগুলো পচে যায়, গলে যায়, অর্থাৎ যখন কবরস্থ করলে সে কেন পচে, কবরস্থ না করে এমনি কোনো জায়গায় ফেলে রাখলে মাটিতে বা কোনো নালা নর্দমায় সেখানেও পচে গলে যাবে। তখন এর জন্য অবশ্যই অবশ্যই ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলো আমাদের মৃত দেহের উপর, উদ্ভিদের বিভিন্ন কাণ্ড থেকে শুরু করে, পাতা থেকে শুরু করে উদ্ভিদের, মৃত উদ্ভিদের উপর ক্রিয়া বিক্রিয়া ঘটাবে। সজীব জীবিত উদ্ভিদের উপর ক্রিয়া বিক্রিয়া ঘটাতে পারবে না যতদিন সে, অর্থাৎ প্রতিরোধ করতে সক্ষম, বাইরের ব্যাকটেরিয়া ছত্রাককে প্রতিরোধ করতে সক্ষম যতদিন কোষগুলো সজীব থাকবে, জীবিত থাকবে, ততদিন ঘটাতে পারবে না, বিক্রিয়া ঘটাতে সক্ষম হবে না। যদি সে দুর্বল হয়ে যায়, মৃত হয়ে যায় কোষগুলো উদ্ভিদের এবং প্রাণীর, তখন বিক্রিয়া ঘটাতে সক্ষম। উদ্ভিদ এবং প্রাণীর কোষগুলো মৃত হয়ে গেল, কাজ যেগুলি বলি আমরা কোষের কাজ, ওগুলি করতে না পারলে তখন কেঁচো এসে, কেঁচো মৃতদেহের উপর ক্রিয়া বিক্রিয়া করবে, অর্থাৎ সে খাবে, ছোট ছোট টুকরায় পরিণত করবে, তারপর ব্যাকটেরিয়া ছত্রাক আসবে, সেটাকে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মৃতজীবী খাদ্য শিকল মৃতদেহের উপর নির্ভরশীল। সর্বোপরি শেষের রেজাল্ট আসছে মৃতদেহের উপর নির্ভরশীল। এই যে মৃতজীবী খাদ্য শিকল, একটু আগে যেটা গিয়েছে পরজীবী খাদ্য শিকল, দুইটাতেই উৎপাদক অনুপস্থিত ছিল। উৎপাদক অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল, উৎপাদক ছিল না। উৎপাদক যদি না থাকে, আর একটা সুন্দর শব্দ আসছে 286 পৃষ্ঠার মাঝখানে, অসম্পূর্ণ খাদ্য শিকল। বোর্ড বেশি আসছে এটা, অসম্পূর্ণ এবং সম্পূর্ণ খাদ্য শিকল। অসম্পূর্ণ খাদ্য শিকল হবে যদি সরাসরি সবুজ উদ্ভিদ উৎপাদক না থাকে, বিক্রিয়া ঘটাতে না সক্ষম হয়, সক্ষম না হয় বিক্রিয়া ঘটাতে। আর যদি সক্ষম হয়ে যায়, উৎপাদক থাকে, তখন সম্পূর্ণ খাদ্য শিকল। একটা শব্দ দিয়েই সব বোঝা শেষ। উৎপাদক থাকলে সম্পূর্ণ খাদ্য শিকল, উৎপাদক না থেকে মৃতদেহের উপর নির্ভরশীল হওয়া, মৃত প্রাণীর উপর নির্ভরশীল হলে মৃতজীবী খাদ্য শিকল হয়ে যাবে। অন্য প্রাণীর উপর নির্ভরশীল হলে, মানুষের উপর মশা, ডেঙ্গু ভাইরাস যেটা বলছি সেটা, গোল কৃমি, ছোট ছেলের উপর নির্ভরশীল বা মেয়ের উপর নির্ভরশীল, শিশুদের উপর নির্ভরশীল হলে পরজীবী, অন্যের উপর নির্ভরশীল। পরজীবী খাদ্য শিকল, তাও অসম্পূর্ণ খাদ্য শিকল, উৎপাদক নেই। এটাও অসম্পূর্ণ খাদ্য শিকল, উৎপাদক নেই। এরপরের স্টেপে দেখো এবার খাদ্য শিকলকে পার্ট করা হলো। তোমার বইয়ের উদাহরণগুলো আসছে দেখো। শিকারজীবী খাদ্য শিকল, ঘাস, হরিণ, বাঘ। ঘাস, হরিণ, বাঘ। এরপর পরজীবী খাদ্য শিকল আসছে মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। ঘাস, হরিণ, বাঘ, মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। এরপর মৃতজীবী খাদ্য শিকল, মৃতদেহ, ছত্রাক, কেঁচো। মৃতদেহ, ছত্রাক, কেঁচো। তাহলে দেখলাম মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস। তোমার বইয়ের চিত্রটা আসছে, তোমার বইয়ের যে, স্যার মৃতজীবী খাদ্য শিকলটা একটু করে আবার বলেন। কোনটা? মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী, মৃতদেহের উপর নির্ভরশীল সরাসরি, অন্য কিছু আসে নাই, উৎপাদকও আসে নাই, ওই পরজীবী। আর এখানে কেঁচো হচ্ছে কি করে? হ্যাঁ বলতেছি, মৃতদেহের উপরে ছত্রাক পচাবে, গলাবে, কেঁচো সেগুলিকে আবার ভক্ষণ করবে, খাবে, দাবে, এরকম। তাহলে মৃতজীবের উপর নির্ভরশীল হলো কেঁচো। সরাসরি মৃতদেহকে ভক্ষণ করতে যায় না, মৃতদেহকে পচাইছে, গলাইছে কে? ছত্রাক। ছত্রাকের সেই পচনশীল অংশগুলোকে ভক্ষণ করছে কেঁচো। তাইলে এই কেঁচোটা পরোক্ষভাবে মৃতদেহের উপর নির্ভরশীল হয়েছে। মৃতদেহ না পাইলে ছত্রাক আসতো না, ছত্রাক না আসলে কেঁচো আসতো না। বুঝা গেছে মনে হয়? ক্লিয়ার না? হ্যাঁ, মৃতদেহ না আসলে ছত্রাক আসার সুযোগ নাই, ছত্রাক বিক্রিয়া ঘটাবে না। ছত্রাক বিক্রিয়া না ঘটালে কেঁচো বেঁচে থাকার সম্ভাবনা নেই ওই জায়গায়। কেঁচো সরাসরি মৃতদেহকে নেয় নাই, ছত্রাককে নিয়েছে, ঠিক আছে। ছত্রাকের মৃতদেহের উপর নির্ভরশীল হওয়া বিভিন্ন পচনশীল পদার্থগুলোকে নিয়েছে, সেজন্য কেঁচো পরোক্ষভাবে নির্ভরশীল, মৃত জীবের উপর নির্ভরশীল হয়েছে, মৃতদেহের উপর নির্ভরশীল হয়েছে। এরপরের স্টেপে দেখো এবার, এখানে দেখো এটা খাদ্য জাল ইঙ্গিত দিচ্ছে, একসাথে সরাসরি নামটা চলে আসছে নিচে, খাদ্য জাল। সুন্দর একটি নাম, ফুড ওয়েব বা খাদ্য জাল, একটু বেশি আসছে বোর্ড। ফুড ওয়েব বা খাদ্য জাল বানাই লেখা যাবে, তবে মূল সেন্স ক্লিয়ার রাখতে হবে মূল বইয়ের। আমরা খাদ্য শিকল কিভাবে পাই, কে কাকে ভক্ষণ করতে পারে সেই দিকগুলো, আবার কেন সে মৃতজীবী হবে খাদ্য শিকলটা, কেন সে শিকারজীবী হবে, কেন সে পরজীবী হবে, পরজীবীর উপর নির্ভরশীল কিনা, পরজীবী মানে কি জিনিস, পরজীবের উপর কিভাবে নির্ভরশীল হচ্ছিল, কোন প্রাণী পরজীবীর উপর নির্ভরশীল হয়, 2-3টা বইয়ের নামগুলো জানা। এই স্লাইড যেগুলি ক্লাস নিচ্ছি লার্নিং থেকে আবার একটু দেখা, একবার দুইবার। আজকে আবার প্রস্তুতি নেওয়া, সেই আলোকে 1 ঘন্টার মতো নিজে পড়া,
একটু দাগ দিয়ে কিছু শব্দ লিখে 1 ঘন্টা প্রস্তুতি নিয়ে ফেললে দেখা যাবে যে 2 বছরের প্রস্তুতি 1 ঘন্টায় শেষ। 2 বছরের একটা অধ্যায়ের জন্য 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা পড়তে পারলে একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস 3টা 4টা 5টা টপিকস থাকে, এর বাইরে থাকে না। সর্বোচ্চ 3-4টা বা 5টা থাকে, সবচেয়ে বড় অধ্যায়ের মধ্যে 5টার মতো থাকে, একটু ছোট অধ্যায় হলে 2-3টা টপিকস থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলোর উপর বোর্ড ঘুরায় পেঁচায় প্রশ্ন করবে শুধু ওই 2-3টা টপিক্সের উপর, আর কোনো সৃজনশীল আর কোনো টপিক্সের উপর প্রশ্ন করে না। ওই 2-3টাকে হাইলাইটস করবে। আজকে যে টপিক্স দেখছো ওই টপিক্সটার উপর কমপক্ষে 10টা বোর্ড সৃজনশীল করছে। যদি তুমি 15 থেকে 20টা সৃজনশীল দেখো, শুধু একই জিনিসকে এদিক সেদিক করবে, একটু নাম ধাম একটু চেঞ্জ করবে, বইয়ের একটা দুইটা রেখে অন্য নাম ধাম একটু নতুন করে দেয়। হ্যাঁ, মূল সায়েন্স হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকার হয় যদি উৎপাদক না থাকে। এখন দেখতেছি এখানে দেখতেছি ফুড ওয়েব বা খাদ্য জাল। ঘাস দেখা যাচ্ছে, ধান দেখা যাচ্ছে, তীর চিহ্ন দেখা যাচ্ছে 3টা 4টা চারদিকে। কিভাবে চারদিকে সেটা একটু বলি। বা ইঁদুরের দিকে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। রায়হান হায়দার শুনতেছ? রায়হান হায়দার আসো? জালাল আকবর? হ্যাঁ স্যার আছি তো। হ্যাঁ, বাবলু? বাবলু? স্যার আছি। রায়হান চৌধুরী? মুসলিহা? রায়হান চৌধুরী আমাদেরকে ফেলে চলে গেছে মনে হয়। মুসলিহা? Yes, sir. আশরারুল? যাদের ক্যামেরা অন Yes, করতে sir. পারতেন না, ক্যামেরা অন করো। তোমাদেরকে যদিও নোটিশ দেওয়া হয়েছে ক্যামেরা অন করতে হয়, এরপর অনেকে করতেছে না। ক্যামেরা অন করলে একটু লাইভ ক্লাসের মতো লাগে আর কি, আমরা যেমন অন করছি মনে করো। শেখ রুহুল কায়সার? রুহুল Sir. কায়সার? Yes, জালাল sir. আকবর? আফরিন? স্যার আমি তো আনমিউটই আছি। হ্যাঁ আছে। ইয়েস স্যার। আচ্ছা যাক, তীর চিহ্ন 4টার কথা একসাথে বলে ফেলতেছি 10 সেকেন্ড 20 সেকেন্ড। ইঁদুর ভক্ষণ করবে ঘাসকে, ধানকে। তারপর ঘাস পড়িং ধানকে ভক্ষণ করবে, বা ধানের আশপাশে ছোটখাটো পাতাকে ভক্ষণ করবে ঘাস পড়িং, ঘাস জাতীয় পদার্থকে ভক্ষণ করে। সরাসরি ঘাসকে ভক্ষণ করবে ঘাস পড়িং। হরিণ আবার ঘাসকে ভক্ষণ করবে, লতা পাতা খাবে হরিণ। এবার ইঁদুরের পাশে ডান পাশে তীর চিহ্ন সাপ, ইঁদুরকে ভক্ষণ করবে সাপ। ওই লেভেল এবার শেষ। ইঁদুর থেকে নিচের দিকে একটা তীর চিহ্ন দেখো, ইঁদুরকে সরাসরি ভক্ষণ করে বাজ পাখি বা চিল। কেমন জটিল খাদ্য শৃঙ্খল দেখো, অনেকগুলো। এগুলি গুনে গুনে গুনতে গেলে 10টা 12টা 15টার মতো খাদ্য শৃঙ্খল পাবা। সবগুলো মিলে খাদ্য জাল হবে। সংজ্ঞা বলবো একটু পর, আমরা খাদ্য জালের সংজ্ঞা বলবো একটু পর। আর একটু ক্লিয়ার করি। আফরিন শুনতেছ? ইয়েস স্যার। তারপর কে জালাল আকবর? জালাল আকবর মনে হয় প্রশ্নের উত্তর দেয় নাই। জালাল আকবর আসো? জালাল আকবর? আচ্ছা, তাহলে দেখি আমরা তীর চিহ্ন দেখলাম। ইঁদুর থেকে বলছি সাপ ভক্ষণ করবে, একটা লেভেল খাদ্য শৃঙ্খল ওদিক থেকে শেষ। আবার সাপকে তীর চিহ্ন দিয়ে বাজ পাখির দিকে দেখাচ্ছে, সেই পর্যন্ত যাওয়া যাবে। বাজ পাখি পর্যন্ত। বাজ পাখিকে কেউ ভক্ষণ করতেছে না দেখাচ্ছে, বাজ পাখিকে কেউ ভক্ষণ করতেছে না। বাজ পাখি সর্বোচ্চ স্তরের খাদক এখানের জন্য। হঠাৎ যদি বাজ পাখিকে বাঘে পেয়ে যায় তখন আবার খাবে, সেটা এখানে দেয় নাই। বাঘে হঠাৎ যদি কোনোভাবে পেয়ে যায়, যদিও সহজে পাবে না, বাজ পাখি অনেক উপরে থাকে সেজন্য। স্যার এখানে হচ্ছে ধানের মানে ধান আর ঘাস ফড়িং কি হচ্ছে খায় নাকি, ধান খায় নাকি? ঘাস পড়িং হ্যাঁ, জি স্যার। ধান কিছুটা ধান খাই, অবশ্যই ধান খাই, তবে ঘাস বেশি খায় আর কি, অর্থাৎ পাতাটা বেশি খায় ধানের। আচ্ছা। হ্যাঁ, এরপর একটু নরম যখন থাকে তখন একটু বেশি খায়। একদম শুকিয়ে গেলে ধান যখন ওই কাটার সময় হয় তখন একটু কম খায় আর কি, তখন শক্ত হয়ে যায়। এর আগে ধানগুলো নরম থাকে, সফট থাকে, কচি ধানগুলো, অর্থাৎ পানি থাকে ওখানে ভিতরে, ভেজা থাকে। প্রথম রসালো পদার্থ আসে ধানের, প্রথম কি আসে? ধানের রসালো পদার্থ আসে নরম, তখন সে ঘাস অর্থাৎ ধান খায় ঘাস ফড়িং গুলো। আচ্ছা, ইঁদুর থেকে তীর চিহ্ন বললাম সাপের দিকে, সাপ থেকে সরাসরি দেখো বাজ পাখির দিকে, সেটা একটা খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করা যায়। ওদিক থেকে একজন আরেকজনকে ভক্ষণ করে দেখে দেখে আমরা নামগুলো বলতে পারি। আবার সাপের দিকে না গিয়ে যদি বলি এবার ইঁদুর থেকে সরাসরি বাজ পাখি, সেটা একটা খাদ্য শিকল ব্যাখ্যা করা যায়, আলাদা একটা খাদ্য শিকল। প্রথম একবার খাদ্য শিকল, উপর থেকে এদিকে নিচে, সাপ থেকে সরাসরি বাজ পাখি, একটা লেভেল শেষ। ইঁদুর থেকে সরাসরি আবার বাজ পাখি, সেটা আরেকটা লেভেল শেষ, সাপের দিকে না গিয়ে তীর চিহ্ন দেখো। এরপর দেখো এবার ইঁদুরের কাহিনী ওদিকে শেষ, এবার ঘাস ফড়িং এর দিকে যায়। ঘাস থেকে দেখো তীর চিহ্ন একটা দেখো ব্যাঙের দিকে,
ব্যাংকে ভক্ষণ করতেছে, কোন একটা তীর চিহ্ন দেখো বাজ পাখির দিকে, ব্যাংকে ভক্ষণ করতেছে, তখনের জন্য এটা একটা খাদ্য শিকল। কিভাবে খাদ্য শিকল স্যার? ধান থেকে স্যার ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাংক, ব্যাংক থেকে চিত্র দেখে দেখে দেখো আমি তীর চিহ্ন কোন দিকে ইঙ্গিত দিচ্ছি, ব্যাংক থেকে বাজ পাখি স্যার। আবার এটা একটা শেষ হওয়ার পর স্যার আরেকটা ব্যাখ্যা করা যাবে, ব্যাংক থেকে স্যার উপরের দিকে সাপকেও ইঙ্গিত দিচ্ছে, ব্যাংক থেকে সাপও যাওয়া যাবে, সেটা আলাদা খাদ্য শৃঙ্খল হয়ে যাবে। তাহলে এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এভাবে নাম্বার দেওয়া যাবে সিরিয়াল। আবার দেখি ধান থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে আবার দোয়েল পাখি, দেখো দোয়েল, ঘাস ফড়িংকে ভক্ষণ করে ফেলে দোয়েল পাখি আসে, দোয়েল পাখি কি বাজ পাখি ভক্ষণ করবে, এটা আলাদা খাদ্য শৃঙ্খল, এটা আলাদা খাদ্য শৃঙ্খল। কিছু ঘাস ফড়িংকে আবার সিল খেয়ে ফেলবে, সেটা আলাদা খাদ্য শৃঙ্খল। দেখো ব্যাঙের দিকে না গিয়ে সরাসরি ঘাস ফড়িং থেকে বাজ পাখি, দেখো সরাসরি ঘাস ফড়িং থেকে বাজ পাখি, লম্বা একটা তীর চিহ্ন দেখো, ঘাস ফড়িং থেকে বাজ পাখি। আচ্ছা দেখলাম সেভাবে। তাইলে এভাবে যত দিকে তীর চিহ্ন দিয়ে দিয়ে যতবার যাওয়া যায় ততটা খাদ্য শৃঙ্খল এখান থেকে বের করা যাবে, ব্যাখ্যা করা যাবে, অমুক অমুককে ভক্ষণ করে এরকম নাম ধামগুলো বলা যাবে। এরপর একদম শেষের দিকে একটু কথা বলে সংজ্ঞার দিকে যাচ্ছি, আমি 1 মিনিটের ভিতরে সংজ্ঞার দিকে যাব। ঘাস দেখা ওই দিন লিখছিলাম সংজ্ঞাটা। হ্যাঁ, ঘাস দেখো, ঘাসকে ভক্ষণ করতেছে হরিণ, হরিণকে ভক্ষণ করবে বাঘ, এখানে পর্যন্ত শেষ। বাঘকে আবার ভক্ষণ করার জন্য বাজ পাখি আসার সুযোগ আর নাই, বাঘকে বাজ পাখি ভক্ষণ করতে পারবে না। যদি সুযোগ পায় হঠাৎ করে একটু দুর্বল হয় বাজ পাখি, তখনের জন্য বাঘে হয়তো পাইতে পারে হঠাৎ কোনোভাবে, পাখনা কোনোভাবে দুর্বল হলে সে উঠতে না পারলে তখনের জন্য। তাহলে আমরা দেখি এভাবে করে একাধিক খাদ্য শৃঙ্খল দেখছি। মূল সংজ্ঞা ছিল এরকম, বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাস, সুশৃঙ্খল বিন্যাস, তাকে বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব। খাদ্য জাল বা ফুড ওয়েব। স্যার আমি একটু বলি, ওটা হবে হ্যাঁ, নাকি একটু বলো দেখেন তো। বলো, একাধিক খাদ্য শৃঙ্খলকে খাদ্য একটি জাল বলা যায়। হ্যাঁ বলো। একটি নির্দিষ্ট পরিবেশে খাদ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকে হচ্ছে খাদ্যজাল বলে। একদম সুন্দর সংজ্ঞা, সেটা ফুল পারফেক্ট। আর আমি যেটা বলছি সেটাও দিতে পারবা। এরপর একটা চোরা বুদ্ধির টেকনিকের একটা সংজ্ঞা দিব, একদম সবচেয়ে বেশি না ভুলার মতো একটা সংজ্ঞা দিব। সেটি হচ্ছে যে 1 নাম্বারের জন্য হঠাৎ চলে আসলে, ক নং কোয়েশ্চনে চলে আসলে, তখন এর জন্য হচ্ছে যে একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বলে। 1 নাম্বার পেয়ে যাবা, কিন্তু ভুল নাই। আবার খেয়াল করো, একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বলে। একটু কমাতে পারবে না 1 নাম্বার থাকলে, তবে 2 নাম্বার দিবে না এটাতে। 2 নাম্বার খতে আসলে দিবে না, বলতে কি বোঝায় অনুধাবনমূলক আসলে দিবে না 2 নাম্বার। 1 নাম্বারের জন্য একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্য জাল বলে। আর কোনো কঠিন শব্দ ইউজ করে নাই সেখানে। আর কঠিন শব্দ হচ্ছে বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাস। আর তুমি যেটা সুন্দর করে বলেছো সেটাই খাদ্য জালের সংজ্ঞা দেওয়া যাবে, একদম সুন্দর পরিপাটি হবে। এটা হলো মূল কথা, খাদ্য জালের উপর ভিত্তি করে সবগুলো একটু নড়তেছে দেখো। কে কাকে ভক্ষণ করবে সেগুলি নড়তেছে, দেখছো? কে কার সাথে সম্পর্ক দেখো। এর পর্যায়ে আমরা ক গ্রুপ বাঘ, লতা পাতা, হরিণ কাকে ভক্ষণ করবে এই ধরনের কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমরা যদিও এগুলিকে এভাবে করে এখন হয়তো আদায় করব না, আমরা দেখি আমরা মিনিট কেমন আছে। মৃত গাছ, ছত্রাক, কেঁচো, পাখি, সবগুলোকে খাদ্য শৃঙ্খলার অন্তর্ভুক্ত করা যাবে বিভিন্নভাবে। আমরা যেগুলি শিখছি ওই জ্ঞানগুলো দিয়ে, সেটা তো বুঝছো নিশ্চয়। দলীয় কাজ, আমরা তো এখন দূরে দূরে, তোমরা সেজন্য দলীয় কাজ নিতে পারতেছি না। খাদ্য শিকল কি দেখো, একটু লিখতে চাইলে লিখতে পারো এই জিনিসগুলো। এটা ফাঁকিবাজি সংজ্ঞা আসছে একটা খাদ্য জালের। দেখো বিভিন্ন প্রকার খাদ্য শিকলের মধ্যকার আন্তঃসম্পর্ক হলো খাদ্য জাল। বিভিন্ন প্রকার খাদ্য শিকলের, তাহলে 3 রকম 4 রকম বলা যাচ্ছে বিভিন্ন ভাবে। মূল থিম কিন্তু মূল বিষয়বস্তু একটাতে, কিন্তু কেন্দ্রবিন্দু বিভিন্ন প্রকার খাদ্য শিকলের মধ্যকার আন্তঃসম্পর্ক। তাহলে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলকে ইঙ্গিত দিচ্ছে, মূল হাইলাইটস করছে শব্দ। স্যার খাদ্য শিকলটা একটু লিখে নি। হ্যাঁ একটু লিখো, সংজ্ঞাটা সুন্দর করে আছে। উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যদের মধ্যে খাদ্য শক্তির প্রবাহ খাদ্য শিকল বলে।
খাদ্য শিকলের আরেকটি সংজ্ঞা হচ্ছে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য এবং খাদকের মধ্যে সুশৃঙ্খল ধারাবাহিকতা। খাদ্য এবং খাদকের মধ্যে সুশৃঙ্খল ধারাবাহিকতা। কিছু জ্ঞান রাখলে, এভাবে সংজ্ঞাগুলো পরিষ্কার রাখলে বিভিন্নভাবে তুমি ওই জিনিসগুলোকে ঘুরাই পেঁচাই তুমি আনসার করতে পারো ঘতে। শুধু এই চ্যাপ্টারটা ইজি বায়োলজির। হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু ইজি বেশি আর কি। আরো একটা দুইটা আছে। এরপর দেখছি খতে মাঝে মাঝে আসে, আমি পেজগুলো একটু ইঙ্গিত দিচ্ছি যদি এখানে স্লাইডে ওভাবে আসে নাই। 294 পৃষ্ঠায় ধনাত্মক ক্রিয়া, ঋণাত্মক ক্রিয়া কিছু শব্দ আসছে। 294 মূল বই খোলো, একটু কথা বলবো এমনিতে। 294 মিউচুয়ালিজম একটা শব্দ আসছে, মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম, ইয়েস। প্রথম লাইনটা আন্ডারলাইন করব। সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়। এটা স্ক্রিনশট দিতে পারি যারা পারো, আর যারা সেটা পারো না তারা একটু লিখে ফেলতে পারো চাইলে, যেটা এখন স্লাইডে আসছে। কই মিউচুয়ালিজম ওখানে আসে নাই। মিউচুয়ালিজম 294 পৃষ্ঠায় ইঙ্গিত দিছি আমি, স্লাইডে আসে। আচ্ছা, সহযোগীদের উভয়। ইয়েস স্যার। এটা স্ক্রিনশট দিতে পারো। আমরা এবার এতটুকু দেওয়ার পর